নমস্কার, একিবি টিভির প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সামনে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। চলতি মৌসুমে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। এ ব্যাপারে আইএমডি জানিয়েছে, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে চলতি বছরকে খরার বছর হিসেবে চিহ্নিত করা হতে পারে। এবার ভারতের অর্থনীতিতে আরো একটি বড় বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। চলতি মরশুমে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। আইএমডি জানিয়েছে, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে চলতি বছরকে খরার বছর হিসেবে চিহ্নিত করা হতে পারে, যার জেরে দেশের নদী, বাঁধ বা জলাধারগুলির জলস্তর হু হু করে কমবে। একই সঙ্গে ভূগর্ভস্থ জলের স্তর নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে ভারতের কৃষিক্ষেত্র বড়সড় ধাক্কা খেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে ওয়াকিবহাল মহল। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে, এর আগে 92% বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল, কিন্তু নতুন গাণিতিক মডেলে দেখা গিয়েছে বৃষ্টিপাত 60% নেমে যাওয়ার সম্ভাবনা প্রবল। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এমন পরিস্থিতির পেছনে খলনায়ক হলো এল নিনো। জলবায়ুর এমন পরিবর্তনের কারণে প্রশান্ত মহাসাগরের জলস্তর অস্বাভাবিক গরম হয়ে উঠেছে। এর জেরে ভারতের তীব্র গরম এবং মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়তে পারে। এল নিনোর প্রভাবে জুন মাস জুড়ে দেশের একাংশে মারাত্মক গরম অনুভূত হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের বেশ কয়েকটি রাজ্যে স্বাভাবিকের চেয়ে বেশি তাপপ্রবাহ বা লু বইতে পারে। এই তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, হিমাচল প্রদেশ ও তামিলনাড়ু। তবে রাজস্থান ও ঝাড়খণ্ডে অন্যবারের তুলনায় কিছুটা কম তাপপ্রবাহ দেখা যেতে পারে। আবহাওয়া দপ্তরের আধিকারিক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, জুন মাসে এই এল নিনো কিছুটা দুর্বল থাকলেও সেপ্টেম্বরে এটি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারে, যার প্রভাব পড়তে পারে দেশের বর্ষাকালের উপরে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। রাজ্যের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অসমাপ্ত পড়ে থাকা সরকারি কাজ ও জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলি খতিয়ে দেখতে গঠিত বিধায়কদের প্রতিনিধি দল শনিবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। প্রতিনিধি দলটি বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সরজমিনে খতিয়ে দেখে এবং দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজগুলির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার উদ্যোগে শাসক ও বিরোধী দলের মোট 11 জন বিধায়ককে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা অন্তরা সরকার দেব। কমিটির মূল লক্ষ্য রাজ্যের বিভিন্ন এলাকায় সরকারি প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করা এবং অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। শনিবার কমিটির চেয়ারম্যান অন্তরা সরকার দেবের নেতৃত্বে শাসক ও বিরোধী দলের মোট 8 জন বিধায়ক কমলাসাগর বিধানসভা কেন্দ্রের চাম্পাপোড়া, শেকেরকোট ও ফুলতলি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ সরজমিনে খতিয়ে দেখে এবং দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজগুলির অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। পরিদর্শনকালে বিধায়করা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্রুততার সঙ্গে বাকি কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যার কথাও শোনেন এবং সেগুলির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এদিনের পরিদর্শনে প্রতিনিধি দলের সঙ্গে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাকে যে গুরু দায়িত্ব দিয়েছেন, যে এস্টিমেট কমিটির চেয়ারম্যান হিসাবে, সেই চেয়ারম্যান হিসাবে আজকে আমরা প্রথম আমার এস্টিমেট কমিটি প্রথম আজকে আমরা নতুন ফিনান্সিয়াল ইয়ারে আমরা বের হয়েছি। তো আজকে আমরা সিনাই নদীর প্রাঙ্গণে পারে আছি, তীরে আছি। তো শেকেরকোট গ্রাম পঞ্চায়েতের যে হাফ ডান এনএসডিএসএল কভার ড্রেন করেননি, ড্রেন অর্ধেক করেছিলেন। তো ওইটা আমরা নোটিশ পাওয়া মাত্র এনএসআইডিসিএল কাজ শুরু করে দিয়েছেন। তো আজকে আমরা পরিদর্শন করতে এসেছি এবং এখন আমরা ফুলতলি গ্রাম পঞ্চায়েতের আমাদের যে ওইটাও সিনাই নদীর একটা বাঁধ ভেঙে গেছে, অনেক প্রায় হাজার কৃষকের জমি অনেক নষ্ট হয়েছে। বিগত দিনে যেই বর্ষা হয়েছিল ওইটা আমরা ভিজিট করব। তারপর আমরা আমাদের কুনাবনের রাস্তাটি ভিজিট করব। এনএস রুট রাস্তার মধ্যে থেকে কসবেশ্বরী মায়ের মন্দির পর্যন্ত যেই রাস্তাটা আছে এটাও হাফ ডান কাজ হয়েছে, পুরো সম্পূর্ণ হয়নি, ওইটাও আমরা ভিজিট করব। তারপর আমরা সোনামুড়া যাব, তারপর আমরা জম্পুইজলা গোলাঘাটি কনস্টিটিউয়েন্সি আমরা আজকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেগুলো হচ্ছে এবং হাফ ডান অবস্থায় আছে ওইগুলো আমরা
ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। রাজ্যে ফের নাবালিকা অপহরণের ঘটনা ঘটল। এবার ঘটনা চুড়াইবাড়ি এলাকায়। ঘটনার পর নাবালিকার মা চুড়াইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শুক্রবার রাতে টংছড়া এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করা হয়। এক নাবালিকাকে অপহরণের ঘটনাকে কেন্দ্র করে চুড়াইবাড়ি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহৃতা নাবালিকাকে উদ্ধার করা হলেও মূল অভিযুক্ত এখনো পলাতক। অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে চুড়াইবাড়ি পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের খাদিমপাড়া এলাকার বাসিন্দা শরীফ উদ্দিন 13 বছর বয়সী এক নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর নাবালিকার মা চুড়াইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই নাবালিকার পরিবারের অভিযোগ, মামলা দায়ের করার পর স্থানীয় পঞ্চায়েত সদস্য আয়াজ আলী তাঁদের ওপর মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করেন। অভিযোগ, শুক্রবার রাতে টংছড়া এলাকা থেকে নাবালিকাকে উদ্ধার করে থানায় পাঠানোর ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা নেন। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা চুড়াইবাড়ি থানায় গিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মেয়েটা বয়স হচ্ছে মাত্র 12+ জাস্ট। মেয়েটারে কালকে রাতে থেকে কিডন্যাপ করে লইয়া গেছে গিয়া। কে লইয়া গেছে গিয়া? তারা ডাইরেক্টলি কইছে যে আয়াজ মেম্বার কংগ্রেসের পূর্ব চুড়াইবাড়ির 2 নম্বর ওয়ার্ডের মেম্বার। তার একটা কেশার আছে এখানে। সেই কেশারে যে আসামি ছেলেটা, তার নাম হলো শরীফ, তার বাবার নাম আমি জানি না। সেই ছেলেটা কিডন্যাপ করছে, তার মায়ে আমার কইছে। হওয়ার পরে আমি কইছি ঠিক আছে তোমরা একটা এফআইআর করো। তো তারা যখন এফআইআর করছে, এফআইআর করার করিয়া তারা খালি এফআইআর করছে, করার ঘন্টা 2-1 ভিতরে আয়াজ মেম্বার আইছে মেয়েটার মার কাছে। আইয়া এক ধরনের থ্রেট যে তোমরা কেসটা উল্টো করো, আদারওয়াইজ তোমরা অসুবিধা হইব। আয়াজ মেম্বারে কইছে ঠিক আছে মাইয়া আমি উদ্ধার করিয়া দিব। বালিছড়ার দিকে একটা নাম জায়গা আছে কিতা কুলিছড়া লইয়া গেছে। কুলিছড়া লইয়া গিয়া মেয়েটা কই আছে সপ্তাহে মানে ডিরেকশন দিয়েছে। দেওয়ার পরে কইছে মেয়েটা আমাদের কাছে মেয়েটারে গিয়ে লইয়া তারা গিয়ে মেয়েটারে লইয়া আইছে। লইয়া আইয়া পুলিশে জানানি হয়েছে। পুলিশের কেন মেয়ে উদ্ধার করার ব্যাপারে কোনো ভূমিকা আছে বলিয়া তো আমার কোনো মনে হয় না। মেয়েটারে লইয়া যখন আমরা থানাতে আবার আলোচনা করছি, কইছে আপনারা থানাতে আনছে। আমি মনে করি যে আসামি শরীফ যে মেয়েটারে কিডন্যাপ করে লইয়া গেছে, তো এখানে আয়াজ মেম্বার দেখে সারা মালিক হে মানে পুঙ্খানুপুঙ্খভাবে জড়িত। এটা তার উপরে আমার এটা একটা কমপ্লেন। অপহরণকারী শরীফ উদ্দিন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি উঠেছে স্থানীয় বাসিন্দাদের তরফে। এদিকে চুড়াইবাড়ি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, একিবি টিভি। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital.
বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। আগামী 5 জুন অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিলেন ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। দাবি পূরণে অগ্রগতি না হয় তারা ফের আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে ব্যাপারে জানান সংগঠনের নেতৃত্ব। 5 জুন অনির্দিষ্টকালের জন্য আসাম আগরতলা জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিলেন ত্রিপুরা গেরিলা প্রত্যাবর্তিত দাবি কমিটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে অবিলম্বে 23 কোটি টাকার পুনর্বাসন প্যাকেজ পুনরায় চালু করা এবং আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে আসা প্রাক্তন জঙ্গিদের বিরুদ্ধে থাকা সমস্ত মামলা প্রত্যাহার করা। সাংবাদিক সম্মেলনে এক প্রাক্তন জঙ্গি নেতা জানান, 1998 সালের আগে তারা অস্ত্র ত্যাগ করে তৎকালীন বামফ্রন্ট সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। তিনি বলেন, তাদের স্থায়ী পুনর্বাসন ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে 2007 সালের 22 মে সরকার 45 কোটি টাকার একটি পুনর্বাসন প্রকল্প অনুমোদন করেছিল। সংগঠনের দাবি, 2008 সাল থেকে পুনর্বাসন প্রকল্পের কাজ শুরু হয়ে 2018 সাল পর্যন্ত চলছিল, কিন্তু পরবর্তীতে সরকার পরিবর্তন এবং পরে কোভিড-19 মহামারীর কারণে প্রকল্পটির বাস্তবায়ন কার্যত বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সরকার কোনো স্পষ্ট তথ্য দেয়নি বলে অভিযোগ তাদের। প্রাক্তন জঙ্গি নেতা আরও অভিযোগ করেন, অনুমোদিত 45 কোটি টাকার মধ্যে প্রায় 22 কোটি টাকা ইতিমধ্যে ব্যয় হয়েছে, কিন্তু অবশিষ্ট অর্থ এখনো ব্যবহার করা হয়নি। তাদের দাবি, বাকি অর্থ ব্যবহার করে অবিলম্বে পুনর্বাসন প্রকল্প পুনরায় চালু করতে হবে এবং আত্মসমর্পণকারী ব্যক্তিদের প্রতি সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে হবে। সংগঠনের অভিযোগ, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও তাদের দাবিগুলি উপেক্ষিত হয়েছে। তাই আগামী 5 জুনের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অনির্দিষ্টকালের জন্য সড়ক ও রেল অবরোধ শুরু করবে। আগামী 5 তারিখ জুন অনির্দিষ্টকালের জন্য রেড লাইন এবং আসাম আগরতলা রোড ব্লক করবে। কারণ হচ্ছে, গত 19 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি আমরা আন্দোলন ডাক দেওয়া হয়েছিল বর্মরা ইয়েতে হাতে কতরে। তারপরে সেদিন আপনার সঙ্গে 3 বার মিটিং বসানো হয়েছে, একদিনে 19 তারিখে 20 তারিখের আগে লাস্টে মিটিং করা হয়েছে তার উপজাতি কল্যাণ মন্ত্রীর বাসভবনে, সরকারি বাসভবনে। সেই দিন আমাদের কথা দিচ্ছে, সেই কথা দিচ্ছে, তার মতো কিছু কাজ করা হয়েছে না। তার জন্য আমরা এই যে বন দেখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। 5.5 কোটি টাকা আত্মসাৎ ও আমানতকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড চিটফান্ড সংস্থার 3 কর্ণধারকে কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছে সিবিআই বিশেষ আদালত। শনিবার আগরতলা এই রায় দান করে সিবিআই বিশেষ আদালত। 5.5 কোটি টাকা আত্মসাৎ ও আমানতকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড চিটফান্ড সংস্থার 3 কর্ণধারকে কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছে সিবিআই বিশেষ আদালত। শনিবার রায় ঘোষণার পর মামলার আইনজীবী প্রসেনজিৎ সাহা বলেন, 2009 সালে কৈলাস শহরে প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড তাদের কার্যক্রম শুরু করে। পরবর্তীকালে ত্রিপুরা জুড়ে সংস্থার প্রায় 14টি শাখা অফিস গড়ে ওঠে। প্রথম দিকে সংস্থাটি নিয়মিতভাবে আমানতকারীদের অর্থ ফেরত দিলেও 2011 সাল থেকে মেয়াদ পূর্তির পরও আমানতকারীরা তাদের টাকা ফেরত পেতে ব্যর্থ হন। এরপর ক্ষুব্ধ আমানতকারীরা সংস্থার চেয়ারম্যান অরিন্দম দাস, দীপশিখা চক্রবর্তী দাস এবং ম্যানেজিং ডিরেক্টর পরিতোষ দাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে ন্যস্ত হয়। দীর্ঘ তদন্তের পর সিবিআই আদালতে চার্জশিট জমা দেয়। বিচার প্রক্রিয়ায় মোট 7 জন সাক্ষীর ভিত্তিতে আদালত সংস্থার চেয়ারম্যান অরিন্দম দাস, দীপশিখা চক্রবর্তী দাস এবং ম্যানেজিং ডিরেক্টর পরিতোষ দাসকে দোষী সাব্যস্ত করেন। জানা যায়, আদালতের নির্দেশ অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির 120B এবং 420 ধারায় প্রত্যেক অভিযুক্তকে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে 1 লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দিয়েছে। এছাড়া টিপিআইডি আইনের 3 নম্বর ধারায় প্রত্যেক অভিযুক্তকে 6 বছরের কারাদণ্ড এবং আরও 1 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে।
অন্যদিকে সংস্থাকেও টিপিআইটি আইনের অধীনে 5 লক্ষ টাকা এবং আইপিসির 120B ও 420 ধারা 1 লক্ষ টাকা জরিমানা করার নির্দেশ দিয়েছে আদালত। আইনজীবী প্রসেনজিৎ সাহা আরও বলেন, আদালত সংস্থার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি বা আইনানুগ প্রক্রিয়ায় ব্যবহার করে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য মহকুমা শাসককে নির্দেশ দিয়েছে। দীর্ঘদিন ধরে ন্যায় বিচারের অপেক্ষায় থাকা শতাধিক আমানতকারীর কাছে এই রায় স্বস্তির বার্তা নিয়ে এসেছে বলে মনে করছে আইন মহল। এটা আজকে একটা সিবিআই স্পেশাল কোর্ট, ওটা একটা চিটফান্ড কেসে পানিশমেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এটা ছিল একটা প্রগতিশীল ইনফ্রা প্রজেক্ট সার্ভিসেস লিমিটেড, একটা পাবলিক কোম্পানি। এই কোম্পানিটা 2009 থেকে কৈলাসহরে একটা কর্পোরেট অফিস ছিল, ওখান থেকে এটা রান করতেছিল। 2012-তে গিয়ে সেটা লাস্টে 2011 লাস্টের থেকে এটা ম্যাচুরিটি পেমেন্ট দেওয়া বন্ধ করে দিছে পাবলিকরা এটা এফআইআর করছে। এফআইআর মূলে এটা সিবিআই তদন্ত হয়েছে। তদন্ত হওয়ার পরে এটা চার্জশিট সাবমিট করার পরে এটাতে 60 জন সাক্ষী হয়েছে। সাক্ষী হওয়ার পরে আমাদের সিবিআই স্পেশাল কোর্ট শ্রী দেবাশিস কর স্যার আজকে এটার জাজমেন্ট প্রনাউন্স করছে। এতে 3 জন আসামি ছিল, একজন হল সিএমডি অরিন্দম দাস, একজন অ্যাডমিনিস্ট্রেটিভ ডাইরেক্টর দীপশিখা চক্রবর্তী দাস, আরেকজন পরিতোষ দাস ম্যানেজিং ডাইরেক্টর। তার 3 জনকে পানিশমেন্ট দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র একেবি টিভির পর্দায়। নমস্কার।